আমি সন্ময়বাবুর কাছে আসবো। সন্ময়বাবু, আমার প্রশ্নটা সহজ। আমি অনুভবের কথাও বুঝতে পারলাম, আমি অনুরণ যা বললেন সেটাও বুঝতে পারলাম, কুণালদা পরে বলবেন এদিক থেকে। আমার একটা ছোটই প্রশ্ন, প্রশ্নটা এরকম যে আচ্ছা, যে কোনো দিন যে কোনো আন্দোলনে, আমি এই আন্দোলনের কথা বলে শুধু বলছি না, আমি না বললে বেশি মানুষ পাবো না হ্যাঁ বললে বেশি মানুষ পাবো, আমি স্পষ্ট করছি। ওরা দলীয় রাজনীতির ছোঁয়াচ বাঁচাতে চাইছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট একটা রং দিয়ে দিতে না পারেন। ধরে নিচ্ছি এটা ওদের আন্দোলনের কৌশল, ধরে নিচ্ছি। তাহলে সব দলকে ডাকলে তো কোনো রঙই দিতে পারবেন না। রামধনু ভালো না সাদা হওয়া ভালো? অনির্বাণ, আমি প্রথমেই একটা কথা বলবো যেটা আমরা কনফিউজড অনেকেই, সেটা হচ্ছে রাজনীতি আর দলীয় রাজনীতি। একদম পরিষ্কারভাবে, মানে আমরা সবাই রাজনীতি বললেই একটা দলীয় প্ল্যাটফর্ম, দলীয় রাজনীতি বুঝি, কিন্তু দলীয় রাজনীতির বাইরেও একটা বৃহত্তর রাজনৈতিক জীবন আছে, জগৎ আছে। সেইটা ডাক্তাররা যথার্থভাবে দেখিয়েছেন যে 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 রাজনৈতিক মানসিকতার ডাক্তার হন না কেন, তারা একটা দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন যে দিস ইজ দ্য ওয়ে, এবং যার জন্য একটা জনজাগরণ হয়েছে। আমি এইখানে একটা জায়গায় একটু দ্বিমত, সেটা হচ্ছে যে আলটিমেট ডাক্তাররা জনজাগরণটা ঘটিয়ে দিয়েছেন, কিন্তু এরপর কি, হোয়াট নেক্সট? ফলত আলটিমেটলি এই লড়াইটা কিন্তু রাজনৈতিক দলকে টেক ওভার করতে হবে। জুনিয়র ডাক্তাররা যে জায়গাটা দিশা দেখিয়ে দিয়েছেন, এরপর জনজাগরণটাকে রাজনৈতিক দলগুলোকে পট পরিবর্তন করাতে হবে। দেখুন, ভাষা কথা বলে লাভ নেই। রাজনৈতিক দলগুলোকে অস্বীকার করে শত্রু ভেবে কিন্তু জনজাগরণ ঘটানো যায় না, এবং যারা প্রকাশ্যে আসতে চাইছেন তারা একটু আড়ালে থেকে এই জনজাগরণটা ঘটানোর ক্ষেত্রে কাজ করেছেন। আমি সুকৌশলে তৃণমূল কংগ্রেস কিন্তু শাসক দল এই ডাক্তারদের আন্দোলনটাকে, ওই উগ্র নকশালপন্থীদের আন্দোলন কিংবা অতি বামেদের আন্দোলন, আবার কলতানকে গ্রেফতার করিয়ে দেখিয়ে দেওয়া যে দেখো ওরা তোমাদের বিরোধিতা করছে, এই রাজনীতিগুলো হচ্ছে, অস্বীকার করে লাভ নেই। এটা তৃণমূলের প্যাটার্ন ও পলিটিক্সের মধ্যে পড়ে। আবার বিনীত গোয়েলরা আবার অন্যভাবে প্রোঅ্যাক্টিভ হবেন। এখনও সর্বোচ্চ প্রশাসনে রাজীব কুমারের মতো লোকজন বসে আছেন। আজকে ডাক্তাররা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে 37টা মাত্র সিসিটিভি লাগানো হয়েছে। তো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে 395টা সিসিটিভি লাগানোর জন্য সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত 34 জন আইনজীবীকে অ্যাপয়েন্ট করে ডিফেন্স দিয়ে শেষ পর্যন্ত সেখানে কথা দিতে হলো যে আমরা উইদিন অ্যানাদার 14 ডেজ আমরা বাকি সিসিটিভিগুলো লাগাবো। আলটিমেটলি একটা নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলতে গেলে এক্স মিলিটারি পার্সোনালদের দিয়ে এন্টায়ার সারা পশ্চিমবঙ্গে, আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল তো শুধু কলকাতার উপর সুপার স্পেশালিটি হসপিটাল, গ্রাম বাংলা মফস্বল বাংলার কথা ভাবুন তো, সেখানে ডাক্তাররা কিভাবে চিকিৎসা করছেন। কোনো একজন রুগী কোনোভাবে মারা গেলে তারপর এই ডাক্তারের উপর আবার আক্রমণ হবে। এটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটা শিক্ষা দিয়ে গেল। এই শিক্ষা থেকে রাজনৈতিক দলগুলো কিন্তু ওই ট্র্যাডিশনাল ফর্ম অফ পলিটিক্স থেকে বেরিয়ে এসে মানুষের স্বার্থ, রুগীদের স্বার্থ, ডাক্তারদের স্বার্থ সার্বিকভাবে দেখে একটা নতুন জনজাগরণ করে বাংলায় শাসকের বদল ঘটানোর কাজটা রাজনৈতিক দলগুলো নিন, সেটা ডাক্তারবাবুদের কাজ নয়। বিনীত গোয়েলকে সরাতে হবে। ডাক্তারদের চাওয়ার মধ্যে কোনো ভুল ছিল না। তারা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী বা তাদের প্রশাসন নিশ্চিত বুঝতে পারছেন যে তারা আসলে কি চাইছেন, কিন্তু তারা রাজনীতির এই কৌশলটাও জানেন না। মুশকিলটা হচ্ছে লড়াইটা রাজনৈতিকভাবে একটা প্রশাসনের সঙ্গে করতে হয়েছে, তাদের রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে করতে হচ্ছে। সেই লড়াইটাকে কতদিন রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে, সর্বদলীয় রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে রাখা যেতে পারে? কুণালদা প্লিজ। অনির্বাণ, ধন্যবাদ। সন্ময়দার আমি একজন গুণমুগ্ধ শ্রোতা, তো আমি ওর যে কথাগুলো উনি বলছিলেন না, ক্লোজ সার্কিট টেলিভিশন, এগুলো নিয়ে অত্যন্ত দামি কথা। আমি খালি সবাই, আমার মনে হয় এখানে সবাই আমার থেকে বুদ্ধিমান বেশি, যে এই যে সুপ্রিম কোর্টে কথাবার্তাগুলো হচ্ছে, আমি কিন্তু এখনও ভীষণ কনফিউজ যে সুপ্রিম কোর্টের এই ব্যাপারগুলো কি হচ্ছে। এটা কি আলোচনা হচ্ছে, হিয়ারিং হচ্ছে, সেশন হচ্ছে, না আলাপচারিতা হচ্ছে? যদি আজকে তোমাদের এই বহুল প্রচলিত এবং জনপ্রিয় চ্যানেলের মাধ্যমে কোনো একজন বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী আমাকে বোঝাতে পারেন যে সুপ্রিম কোর্টের এই কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করে যে সেশনগুলো হচ্ছে, এগুলো কি ড্রেস রিহার্সাল, না এগুলো সোশ্যাল ইন্টারাকশন, না কি? এইটা নিয়ে আমার একটা প্রশ্ন রইল, যেখানে দ্যাট ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু যে আমরা এই যে 1 মাস চলে গেল, এই 1 মাসের মধ্যে আমরা কি করতে পারলাম
যেটা আমাদের এই ছেলে মেয়েগুলোকে খানিকটা আশ্বস্ত করবে, এই জুনিয়রদের আশ্বস্ত করবে, এরা তাদের একটা ইনোসেন্স অফ অ্যাপিল নিয়ে সমাজের সামনে দাঁড়াতে পেরেছিল। সেখানে কোনো ক্ষমতার পলিউশন ছিল না, সেখানে কোনো দলীয় স্বার্থ ছিল না, সেখানে এরা গোষ্ঠী স্বার্থের আগে মানুষের স্বার্থ, সমাজের স্বার্থ অত্যন্ত সহজভাবে বলতে পেরেছিল। একটি পলিটিক্যাল পার্টি ঝামেলার থেকে বেরোতে চাইছে, কিছু পলিটিক্যাল পার্টি ঝামেলায় ঢুকতে চাইছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। কেউ ঝেড়ে ফেলতে পারলে বাঁচে, কেউ ঢুকতে পারলে বাঁচে। কিন্তু সবার ঊর্ধ্বে কথাটা হচ্ছে যে আজকে এরা আমাদের সামনে যে ইস্যুগুলো রাখতে পেরেছে, এই ইস্যুগুলো কিন্তু বিগত 50-60 বছরে কেউ মানুষের সামনে, কারণ মানুষ দেখছে এখানে ক্ষমতার কথা নেই, এখানে সততার কথা আছে, এখানে আমাদের জনজীবনের সমস্যার কথা আছে, এখানে আমরা শাসন শোষণের কথা বলছি না। এরা নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে যে এই আমাদের সমস্যা, এই আমাদের পরিণতি, এই আমাদের দুঃখ দুর্দশা, এই জন্যে আমাদের এক সতীর্থকে এইভাবে যেন টুকরো টুকরো হয়ে, মাংসের দোকানে টুকরো টুকরো হয়ে তার পৃথিবীর থেকে বিদায় নিতে হয়। আজকে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এখন প্রশ্ন হলো, যেটা সন্ময়দা বললেন, যে রাজনীতিকে যদি এর মধ্যে ঢুকতে হয়, সেই রাজনীতিকে হতে হবে সমস্যা ভিত্তিক, ইস্যু ভিত্তিক, বক্তব্য ভিত্তিক রাজনীতি। সেই রাজনীতি যদি আবার, যে রাজনীতি সেই টানেলের বাইরে দেখতে পারে না, যেই রাজনীতি বসে খালি একে অপরের কান মুলবে, একে অপরকে খিমচবে, একে অপরকে চিমটি কাটবে, একে অপরকে সস্তার চারটে অপমান করবে, আমি তুমির এই একটা সস্তা কবিগানের যে রাজনীতি আজকে মানুষ শুনতে শুনতে বীতশ্রদ্ধ এবং বিরক্ত, আজকে সেই রাজনীতির ঊর্ধ্বে যদি আমরা উঠতে পারি, তাহলে এরা আমাদের মধ্যে যে দিক নির্দেশন করেছে, এরা সমস্যাটাকে সমস্যা হিসেবে দেখাতে পেরেছে, তাহলে তার একটা গতি হবে। এদের কাঁধে বন্দুকের নলটা রেখে আমরা এতদিন লড়ে গেছি, এবার আমাদের দায়িত্ব হলো কিভাবে আমরা ওদের প্রোটেকশন দেবো অন্তত একটা বছর। এদের প্রত্যেকটা মুভমেন্টে যে প্রত্যেকটি ছেলে মেয়ে ছিল, যদি তাদের পাশে আমরা সংঘবদ্ধ হয়ে দাঁড়াতে না পারি, আজকের এই পৃথিবী তারা চালায় যারা একটা আরশোলাকে চটি দিয়ে 3 বার মারে, জাস্ট টু মেক শিওর যে আরশোলাটা মারা গেছে বলে। আরেকজনদের কথা ভাবুন, আজকে ডাক্তাররা অন্তত তাদের সমস্যাটা তুলে ধরতে পেরেছে, সমাজ কিছুটা জানতে পেরেছে। আর একটা সংস্থার কথা ভাবুন, যারা কিনা আমার তোমার জীবনের একটা মূল স্তম্ভ, আজকে তারা আমাদের তিরস্কৃত হচ্ছেন, তাদের নিয়ে আমরা ঠাট্টা তামাশা করছি। আর দে আর দ্য ওয়ার্স্ট পলিটিক্যাল ভিকটিম, তারা হচ্ছে আমাদের পুলিশ ফোর্স। তাদের বলার কোনো জায়গা নেই। তারা এগিয়ে এসে আমাদের সামনে, তারা যে একটা নিরুপায়, একটা অসহায় অবস্থার মধ্যে আছেন। আমি 1 ঘন্টা লালবাজারে সময় কাটিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে এইটুকু আমি বুঝতে পেরেছি যে এদের মতো ছেলেমেয়েরা, যারা কত বুদ্ধিমান, যারা কত পরিশ্রমী, যাদের মেধা কোনো অংশে একটা ডাক্তারের থেকে কম নয়, আজকে তারা বাই ডেফিনিশন দে আর নন পলিটিক্যাল। চিন্তা করে দেখো, পলিটিক্সের নাম গন্ধ তাদের কাছে নেই, কিন্তু পলিটিক্সের সব থেকে বেশি খেসারত আজকে সমাজের সেই প্রধান মেরুদণ্ডটাকে দিতে হচ্ছে। তাদের নিয়ে আমরা তাচ্ছিল্য করছি, তাদের দিকে আমরা আঙুল তুলছি, কিন্তু সমাজকে আজকে বুঝতে হবে কিভাবে আমরা আমাদের সোসাইটির সেই ইনস্টিটিউশনটাকে রক্ষা করতে পারি। রাজনৈতিক দলগুলো কেন রোগী কল্যাণ সমিতি নিয়ে এতদিন কোনো আন্দোলন করে? এক্স্যাক্টলি। এবং এই রোগী কল্যাণ সমিতির থ্রু দিয়ে কিন্তু কারাপশনটা, মানে একদম, এখানে 2জন ডাক্তারবাবু, আপনারা 3জন ডাক্তারবাবু আছেন, জানেন, চেইন ওয়াইজ নিচের দিকে চলে গেছে। আমি আপনাকে একটা কথা বলছি, আমি বেশি দিন নয়, আজ থেকে 7 দিন পরে দেখার চেষ্টা করছি। আপনি চিন্তা করুন, কয়েক মাস বাদে যদি কারো মাথার থেকে বুদ্ধিটা হয় যে এই ডাক্তারদের মুভমেন্ট কেন হয়েছিল, এটা আমি বোঝার জন্য একটা 5টা ডাক্তারের কমিটি গঠন করব। 70 বছর বয়স অন্তত 15টা ডাক্তার লাইন লাগাবে ওই কমিটিতে জয়েন করার জন্য।
আরেকটা ছোট্ট লাস্ট অ্যাডিশন, আমাদের সব থেকে বড় ভয় নিজেদের। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কেন ডাক্তার ইনঅ্যাডিকুয়েট ডাক্তার স্টাফ, কেন ইনঅ্যাডিকুয়েট নার্সিং স্টাফ, এইটা নিয়ে গত 13 বছর ধরে আন্দোলন Exactly. এইগুলো তো রাজনৈতিক দলের কাজ ছিল। নিশ্চয়ই। তাহলে তো আজকে জুনিয়র ডাক্তারদের এই কথাটার মাধ্যমে আমরা জানতে পারতাম না যে ফ্যাকাল্টিতে 2077 জন এখনো ভ্যাকেন্সি রয়েছে, 37% ভ্যাকেন্সি রয়েছে ডাক্তার, জাস্ট ডাক্তার এতে মেডিকেল ফ্র্যাটার্নিটিতে। জিডিএমও ডেন্টাল সার্জন বিগত 5-7 বছর ধরে রিক্রুট হয়নি এই রাজ্যে, রিক্রুট করা হয়নি বিগত 5-7 বছর বিগত 5-7 বছর ধরে নিয়মিত রিক্রুটমেন্ট করা হয়নি, সেখানে স্বজন পোষণ করা হয়েছে। আজকে যখন আমাদেরকে বলা হচ্ছে যে এই আন্দোলনের জন্য এতজন মানুষ মারা গেছে, একটা ডাটা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ডাটাতে গেলে হেলথ অন মার্চ বলে ওরা রিপোর্ট প্রকাশ করতো যেখানে কতজন মারা গেছে বা এই ধরনের 2018 সালের পর সেই ডাটা তারা পাবলিশ করেনি, আজকে দাঁড়িয়ে তারা এই কথা বলছে।